আপনি এই সময়ের দুইজন সমালোচিত আলোচিত জনপ্রিয় দুইজন নায়িকার সঙ্গে কাজ করেছেন, অপু বিশ্বাস আর বুবলি। একজনের লাল শাড়ি করেছেন, আরেকজনের দেয়ালের দেশে, এবং বুবলির সঙ্গে আরেকটা জামদানি আসতেছে। অপু বিশ্বাসের সঙ্গে তো আরেকটা হয়তো করবেন সামনে। অপু বিশ্বাসের সঙ্গে ছায়াবৃক্ষ করেছে, দুইজনের সঙ্গে দুইটা চারটা সিনেমা হয়ে গেছে। তো দুইজনকে আপনি কাছ থেকে দেখছেন, জি, কাছে থেকে দুইটা মানুষকে আপনি দেখছেন, আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একজন আরেকজনকে পারলে AK-47 দিয়ে গুলি করে। তো এই যে সোশ্যাল মিডিয়ায় আমরা যেরকম দেখি, তা আপনি তো কাছ থেকে দেখছেন, আসলে কি তারা এরকমই? আমি আপনাকে একটা অন্য গল্প বলবো, সেটা হচ্ছে কোন পরিচালক যদি দুজনকেই তার ছবিতে কাস্ট করেন, দুজনে কিন্তু ভালো করবে। হ্যাঁ, তা তো করবে। কিন্তু কোনো পরিচালকই আজ পর্যন্ত বা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানই আজ পর্যন্ত দুজনকে একসাথে কাস্ট করেন নাই, করবে না। কারণ যে কিন্তু যদি কেউ সাহস করে করে, দুজনে কিন্তু ভালো করবে। এই কথাটা কেন আমি প্রস্তাবটা দিচ্ছেন, আপনি যখন প্রস্তাব নিয়ে যাবেন একজনের কাছে, সে তো জিজ্ঞেস করবে কে কে আছে, জনসন বউ আছে, বলবো যে না করবো না। আমি এই প্রসঙ্গটা কেন তুললাম, দুজনই কিন্তু ভালো কেন করবে, কারণ দুজনই কিন্তু অভিনয় শিল্পী এবং দুজনই কিন্তু ভালো পারফর্ম করেন অন ক্যামেরা, কিন্তু দুজন কিন্তু তাদের পারফরম্যান্স নিয়ে তাদের কোনো সমস্যা নেই করেন। এবং ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি আসেন, শবনম বুবলির সাথে আমি কথা বলেছি, আমি অপু বিশ্বাসের সাথে কথা বলেছি, ব্যক্তিগতভাবে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু অসাধারণ। হ্যাঁ, তাদের মধ্যে যে বিষয়টা নিয়ে তাদের মধ্যে মানে আমরা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো দেখি, তাদের মধ্যে যে পাল্টা কথা, যুক্তি পাল্টা যুক্তি যেগুলো আসে, সেগুলো হচ্ছে একেবারেই তাদের ব্যক্তিগত একটা বিষয়। এই ব্যক্তিগত বিষয়টাকে তাদের কাটিয়ে ওঠা প্রয়োজন। না, সেই জায়গা থেকেই আমি আপনাকে প্রশ্নটা করেছি যে আপনি তাদেরকে ব্যক্তিগতভাবে দেখেছেন, কাজ করেছেন, একটা সম্পর্ক হয়েছে, সামনে থেকে দেখেছেন। আর আমার সঙ্গে বুবলির ওইভাবে কাজ হয় না, অপু বিশ্বাসের ওইভাবে কাজ হয় নাই, যতটুকু কাজ হয়েছে দূর থেকে স্ক্রিন শেয়ার হয় নাই। তাদেরকে ব্যক্তিগতভাবে আমি ওইভাবে দেখি নাই। আপনার কাছে কোশ্চেনটা এখানে যে আমরা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে যেভাবে দেখি, ব্যক্তি জীবনেও কি তারা ওইরকম না কুটিল, না কখনোই না, কুটনামি করে, মানুষকে গালিগালাজ করে, মানুষকে তিরস্কার করে, ভর্ৎসনা করে? তাহলে সোশ্যাল মিডিয়ায় তারা কেন এটা করে? তারা দুজনেই অত্যন্ত হাসি মুখে সবার সাথে গল্প করে, কথা বলে। তাহলে ওইটা অভিনয় না এটা অভিনয়? টেলিভিশনে অন ক্যামেরাতে তারা সবসময় হাসি মুখে থাকে। এমনকি আমি অপুর কথা বলতে পারি যে তার একটি ক্যাফে হয়েছে, অপু বিশ্বাস ক্যাফে, এবি ক্যাফে। আমি গিয়েছি সেখানে, আমার সাথে অনেক সুন্দর মানে আন্তরিক পরিবেশে গল্প করেছে। এবং আপনি তার কলিগ হিসেবে তো আপনাকে এক্সট্রা একটা খাতিরও করছেন নিশ্চয়ই। এটা সবাইকেই করবে, সেটাই বলছি যে এটাই তো উচিত, এটাই তো আমরা এক্সপেক্ট করি। আমার দেখা হয়েছে, গল্প হয়েছে, কথা হয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু মানে তাদের নিজেদের বিষয়টা যখন চলে আসে ওই সময়টা ছাড়া বাকি সময়টা কিন্তু অসাধারণ। এখন তারা ওই সময়টাকে কেন পার করতে পারছে না, এটার পেছনে বোধহয় আরেকটা কারণ আছে। আমরাই তাদেরকে ওই সময়টাকে নিয়ে বারবার প্রশ্ন করি। আমি এই পয়েন্টটাই বলতে যাচ্ছিলাম যে থার্ড পারসনের একটা ইন্ধন থাকে, উস্কানি থাকে। মনে হয় যে আজম ভাই ওই লোকটা না আপনার এই কথা কইছে, এই কথা বলে আমি মনে হয় আপনার কাছে রয়ে গেলাম। রাইট। এখন কিছু মানুষ আছে, আমি এসে বললাম আজম ভাই ও তো আপনার নামে এইগুলো বলছে, জানেন? আরে বললেন না, এই করছে সে, আপনারা দেখতে পারে না, এই বলে আপনিও আমার একটা অ্যাটেনশন দিলেন এবং আমি আপনার কাছের লোক হয়ে গেলাম বদনাম করে। আমি কিন্তু আবার তার কাছে যে আপনার নামে একই কথা বলবো। এখন মনে করেন যে প্রতিযোগিতা কোথায় নাই, ফ্যামিলিতে আছে, অফিসে আছে, শোবিজে আছে, শিক্ষকদের মধ্যে আছে, প্রকৌশলীদের মধ্যে আছে, সবার মধ্যে আছে। এখন প্রতিযোগিতা মানে কিন্তু এটা না যে আমি আপনাকে ঘায়েল করে ফেলবো, কিন্তু এখানে যে জিনিসটা হয়, শোবিজের সাথে মানে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যে কোনো কন্টেন্ট করার ক্ষেত্রে কিন্তু শোবিজের মানুষগুলোকে তাদের দরকার হয়। এখন কন্টেন্ট ওটাই সুপার ডুপার ক্লিক করে অথবা সুপার ডুপার হিট করে যেখানে এই ধরনের নেতিবাচক কথাগুলো থাকে। আমি নাম উল্লেখ করবো না, আমি শুধু একটা কথা বলবো যে আমাদের দেশে নেতিবাচকতার কারণে অনেকে জনপ্রিয়, তার অভিনয়ের কারণে কিন্তু জনপ্রিয় না, এরকম অনেকে আছে। আমি ওনাদের দুজনের কথা বলছি না, ওনাদের দুজনের অনেক সুপার ডুপার হিট ছবি আছে। অপু বিশ্বাসকে এদেশের মানুষ
কিভাবে ভালোবাসে। আমি তার সাথে ছায়াবৃক্ষ ছবির চা বাগানে শুটিং করতে গিয়ে দেখেছি রাত্র 2টা পর্যন্ত 3টা পর্যন্ত হাজার হাজার মানুষ তার শুটিং দেখছে। তার মধ্যে শতকরা 75% হচ্ছে মহিলা এবং শিশু। তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। একই জিনিস আমি শবনম বুবির মধ্যেও দেখেছি। তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। তারা কিন্তু তাহলে অত্যন্ত সেই জনপ্রিয়। দর্শকরা হলে কেন যায় না? এখন হলে না যাওয়ার পেছনে কিন্তু অনেক কারণ আছে। সেটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, ধরেন আমি পুরান ঢাকাতে ছিলাম ছোটবেলায়, তখন ইত্তেফাক ছিল বাংলাদেশের জনপ্রিয় অনেক একটা জনপ্রিয় খবরের কাগজ, প্রথম দিকের একটা পত্রিকা। যার 15 নম্বর পাতাটা ছিল সিনেমার পাতা, মানে হ্যাঁ। বিজ্ঞাপন থাকতো পুরো হ্যাঁ। পৃষ্ঠা জুড়ে। Right. এখন যেমন মোবাইল ফোন কোম্পানিগুলো অর্ধেক পৃষ্ঠা জুড়ে বিজ্ঞাপন দেয়, তখন থাকতো এরকম সিনেমার বিজ্ঞাপন, বিজ্ঞাপন। সিনেমার বিজ্ঞাপন, কোন ছবি আসছে, যেই ছবিটা অনগোয়িং, সেই ছবির শো চলছে, দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ চলবে, এরকম। এই পৃষ্ঠপোষকতাটা কখন কমে গেল? যখন হলের সংখ্যা কমে গেল। একসময় 1000-এর উপরে হল ছিল। স্বাধীনতার পরে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা যা ছিল, এখন তার 10 ভাগের 1 ভাগে নেমে এসেছে। স্বাধীনতার পরে যারা চলচ্চিত্র ব্যবসায় পরিবেশক হিসেবে ছিলেন, প্রযোজক হিসেবে ছিলেন, যারা হল মালিক হিসেবে ছিলেন, তারা অনেকে আজকে বেঁচে নাই। তাদের পরবর্তী প্রজন্ম এসে সেই সিনেমা হলটাকে রূপান্তর করেছেন কোল্ড স্টোরেজ অথবা মার্কেট অথবা গোডাউন অথবা অফিস। আমার পরিষ্কার মনে আছে, এমন অনেক সিনেমা হল ঢাকা শহরের মধ্যে আছে, যেই সিনেমা হলগুলো এখন শুধু মানুষ নামে চেনে, সেখানে কোনো ছবি প্রদর্শিত হয় না। অথচ আমরা স্কুল ফাঁকি দিয়ে এইসব হলে যখন ছবি দেখতে যেতাম, আমাদের কাছে তখন টাকাও থাকতো না। টিফিনের টাকা থেকে কয় টাকাই বা সেভ করা যায়? বাবা মার কাছ থেকে টাকা নেওয়া যেত না। হয়তো বাজার করার জন্য টাকা দিয়েছে, সেখান থেকে এক কথায় টাকা মেরে কিছু পয়সা নিয়ে আমরা হয়তো সিনেমা দেখতে যেতাম। ছবির হলগুলো ফুল থাকতো। ছবি যখন রিলিজ হতো, হলের সামনে ব্ল্যাক মার্কেটিং হতো। ব্ল্যাক মার্কেটিংকে আমি সাপোর্ট করছি না, বাট এটা একটা ইন্ডিকেটর যে তখন কত জনপ্রিয় ছিল। এবং আমার পরিষ্কার মনে আছে যে ব্ল্যাকাররা মারামারি করত হলের টিকিট নিয়ে, এবং ওই টিকিটই আমরা কিনতাম। আমার একটা পরিষ্কার স্মৃতি মনে আছে, বলাকা সিনেমা হল তখন ছিল ওয়ান অফ দ্য পপুলার। বলাকা তো বন্ধ হয়ে গেছে। তো ঢাকা কলেজ এবং ইডেন কলেজ এবং আশেপাশে অনেক স্কুল ছিল, ফলে ছাত্ররা বেশি যেত, আমরাও গিয়েছি। হলের টিকিট কেনার জন্য মারামারি করে ঘেমে টেমে সবাই হলের টিকিট কাউন্টারে ছোট্ট একটা জায়গা দিয়ে 4-5 জন হাত ঢুকিয়েছি। ভেতরে তো ফ্যানের বাতাস, ঘাম শুকিয়ে গেছে, হাত আর বের করা যাচ্ছে না। এবং এই ঘটনা কিন্তু ঘটছে। তো আমরা ওই সময়টা এখন নাই। এখন হলে, আমি গতবার কোরবানি ঈদের সময় লায়ন সিনেপ্লেক্সে গেলাম, সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম কয়টা ছবি চলছে, কোন কোন ছবি, কোনটা টিকিট আছে। ফাঁকা, পুরো সিনেপ্লেক্স ফাঁকা। তো এই পরিস্থিতিটা কেন হয়েছে? হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে, টেলিভিশন তো অবশ্যই ছিল এক সময়, কিন্তু সোশ্যাল মিডিয়া এখন হচ্ছে, আপনি সিনেমার সবকিছু এর চেয়ে ভালো ভালো কন্টেন্ট চলে আসছে মোবাইলে। তারপরে আপনার সারা পৃথিবী এখন উন্মুক্ত। নেটফ্লিক্স বলেন, হইচই বলেন, চরকি বলেন, আমাদের দেশে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে, পাশের দেশের আছে। সবকিছু মিলে আমার কাছে অপশনস বেড়ে যাচ্ছে, এবং পাশাপাশি হলের সংখ্যা কমে যাওয়া, পাশাপাশি কিছু নেতিবাচক কর্মকাণ্ড আমরা ভাই, আমি ওই জায়গাতে যাচ্ছি। কোশ্চেনটা আমার ওই জায়গায় ছিল না। কোশ্চেনটা ছিল অপু বিশ্বাসকে পাহাড়ি অঞ্চলে যে মহিলাটি দেখতে আসছে, সে কিন্তু নেটফ্লিক্স দেখে না, দেখে না, সে বাংলা সিনেমাই দেখে। নাহলে অপু বিশ্বাস ছিল কোত্থেকে? তো সে কেন সিনেমা হলে যায় না? এখন তার এলাকায় যদি সিনেমা হল না থাকে, তার ওই সিনেমা হলে যদি সেই ছবিটা মুক্তি না পায়, 70-80টা সিনেমা হল এক্সিস্ট করে এবং 64টা জেলাতে এক্সিস্ট করে। এটা আপনার কথাটা পুরোপুরি বোধহয় ঠিক না, তবে অনেকটাই ঠিক। হ্যাঁ, তবে তারা কেন যায় না? কারণ না যাওয়ার পেছনে কারণ হচ্ছে, আমার কাছে যেটা মনে হয় যে তাদের কাছে বিকল্প অনেক মাধ্যম না। আমি বলি তাদের বিষয়টা, আপনি বলছেন, আপনার কথাতেই বলছেন, তারা তাদের অভিনয় দিয়ে পরিচিত না, তারা তাদের নেতিবাচক ইস্যু দিয়ে পরিচিত। না, কিন্তু একটা জিনিস আছে, একটা সময় অভিনয় দিয়ে পরিচিত ছিল না, একটা জিনিস আছে, এই সময় এত জনপ্রিয়, তারা তাদের নেতিবাচক জিনিস দিয়ে। রিয়াল ভাই, একটা জিনিস আছে, সেটা হচ্ছে, আপনি যদি একজন নেতিবাচক মানুষ হন,
আপনাকে আমি একবার দেখতে আসবো, আমি সারা রাত আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবো না। মানুষের আপনি যদি নেতিবাচক আজম মানুষ ভাই, হন, আপনি আপনার অনেক সাথে ব্যস্ত মানুষ, শুনেন, একটা ছবি তুলতে একবার চাইবো। আমি বলি আজম ভাই, আপনি অনেক ব্যস্ত মানুষ, কিন্তু আপনি যদি রাস্তায় যাওয়ার পথে দেখেন একটা জটলা, আপনি কি 2 মিনিট দাঁড়াবেন না? সেটা দাঁড়াবো, আমি হয়তো কি একবারই জন্য দাঁড়াইলেন? অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবো না। কারণ আপনি আপনি একটা মানে মেন্টালিটির জায়গা থেকে, শিক্ষার জায়গা থেকে, ভাবনার জায়গা থেকে অনেক উঁচু অবস্থানে আছেন, যার কারণে আপনি অল্প সময় দিবেন। কিন্তু যেই লোকটির এত নাই, ভাববার ব্যবস্থা নাই তার মস্তিষ্কের ভেতরে, সে কিন্তু সেই সময়টাই তার অনেকক্ষণ হয়ে যায়। না সেটা না, একটা লোক রাস্তায় পড়ে গেছে কলার ছিকলায়, পিছলা খায়া, অযথাই আর একটা লোক দাঁড়ায় দেখবে সে কিভাবে পড়ছে, পরে তার প্যান্টটা ছিঁড়ছে কিনা, প্যান্টের কোন জায়গাটা ছিঁড়ছে, আর কিছু এগুলো দেখা যায় আছে। কিনা। না সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের দেশটা এমন, আপনি রাস্তায় হেঁটে যাওয়ার সময় যদি একটু আকাশের দিকে তাকিয়ে থাকেন, আমার তো মনে হয় অপু পেছন বিশ্বাসকে থেকে দেখতে তাকিয়ে যায়, দেখবেন অপু সবাই বিশ্বাস তাকিয়ে কতটুকু মোটা হইলো, তার গালে কতটুকু টোল পড়লো, সে কোন শাড়িটা পরলো, কোন গহনাটা পরলো, কোন মেকআপটা দিল, মানুষের কৌতূহলের শেষটাই। না আমরা কিন্তু শোবিজের সবাইকেই আইডল ভাবি। আমরা শুধু অপু বিশ্বাস বা শবনম বুবলি না, সব নায়িকাকেই আমরা কল্পনা করি, নিজের মতো করে কল্পনা করি। এক্স্যাক্টলি। সব নায়ককেও মেয়েরা নিজের মতো করে কল্পনা করে। এই জিনিসগুলো থাকবে, সারা পৃথিবীতেই আছে। ভালো লাগা, তাকে দেখে কিভাবে আমরা আরো মানে অনুপ্রাণিত হব,